বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের বয়স যখন 8 মাস হবে তখন আপনি আপনার পথে, আমি আমার পথে। আপনাকে আমি জোর করব না। এই যে এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার সাথে রাজি হলে আমাকে ফোন করে জানাবেন। মিস্টার জিয়ন জাংকুক, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। মিস তে, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড় লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে না? সেজন্য আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি। আমার সিদ্ধান্ত জানাতে আসছি, এখন বাকিটা আপনার মন যা বলে তাই করবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিয়েছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকা দরকার হলে আমার কথা মানবেন, না হয় না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। শোবিন, তুই ইন্টার পাশে মিস তেকে কি চাকরি দিবি আমিও দেখি। গেলাম, থাক। আপনি কিন্তু শোবিন স্যারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। তের আর্তনাদ জাংকুকের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। শোবিনের পায়ের সামনে বসে তে নিজের সমস্যার কথা বলে, কিন্তু শোবিন নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো জাংকুকের, তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। শোবিনের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে জাংকুকের সাথেই থাকে। তে বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দিবে না। যখন দিবেই না তখন ইন্টারভিউর জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরো বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে তে আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো সেই ভাই আজ অসুস্থ। 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য। যা টাকা ছিল 2 মাসে সবটা শেষ। তে অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর শোবিন আবারও নিজের কাজে লেগে পড়ে। জাংকুকের কাহিনী তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নেই। তের আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব নিতে থাকে। তে বাসায় এসে ভাইয়ের মাথার কাছে বসে। জিন আস্তে আস্তে চোখ খুলে পিচ্ছি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই, আমি মাস্টার পাস। সেজন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। আর তুই কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের বাবা মা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না। সারাদিন থেকে না খেয়ে আসিস, যা রান্না করে খাবার খেয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। জিন বলার মতো কিছু পায় না। পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতেও পারেনি সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। এবার আসি পরিচয় দিতে। তে ছোটবেলায় বাবা মা মারা যায়, তার মা আত্মহত্যা করেছে। তার বয়স যখন 5, শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেওয়া তার। তের বড় ভাই জিন এসএসসির পর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। এবার আসি বর্তমানে। তে রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে জিনের রুমে আসে। জিনকে দেখে হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। পায়ের আঘাতের জায়গা ফেটে রক্ত পড়ছে। জিন বিছানায় ছটফট করছে। তে দৌড়ে বাহিরে যায়। গাড়ি ঠিক করে এসে জিনকে সাথে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায় 4 থেকে 5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস তে, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না।
পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। তে ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। জাংকুক তেকে দেখে বসা থেকে উঠে পড়ে। জাংকুক তেকে এখানে আশা করেনি। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলেছিল সকালে, ভেবে তো রেখেছে তে কখনো রাজি হবে না। তেকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস তেজে, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার সাথে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ, টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে এসেছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলে। দেখো, তুমি এখন আসতে পারো। আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না। আমি আপনার সব শর্তে রাজি আছি। প্লিজ, আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই ব্যাপারে সাইন করো। আর তোমার ভাই কোথায় আছে আমাকে নিয়ে চলো। শোভিন একটা পেপার বের করে জাংকুকের হাতে দেয়। জাংকুক তেকে পেপার দিলে পেপার না পড়ে তে সই করে দেয়। জাংকুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। তের সাথে অফিস থেকে বেরিয়ে যায়। তের চোখে পানি দেখে জাংকুক বিরক্ত হয় এবং মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটাবারও ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে। কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি হয়েছি। তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি শোভিনের সাথে দেখা করে একটু আসি। সামনে গাড়িতে বসো, আমি আসতেছি। তে চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। জাংকুক প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে তের পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে জাংকুক তের দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি। তোমার কি মেডিকেল কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। তে তাতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়লো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? তে ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। জাংকুক গাড়ি থেকে নামলে তে নেমে সামনে হাঁটতে থাকে। জাংকুক ডাক্তারের সাথে কথা বলে জিনের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। তের থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভিতরে। আমি দেশের বাইরে পাঠিয়ে দেব। সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরে আসবে, সমস্যা নেই। 2 বছর সময়ও লাগতে পারে। আমি সব খরচ দেব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালে থাকবে। ধন্যবাদ, আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাওয়ার পর থাকি? আমি সেটা নিয়ে কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে। আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানে বাসা ছেড়ে দিবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না। আর তুমি আমার সাথেই থাকবে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তের সাথে জাংকুক তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট খুলে জাংকুক পুরো কুচকে ফেলে। কিছুই নেই রুমে। খুব দরকার যা সেগুলো আছে শুধু। কিছুক্ষণ পর শোভিন আসলে তে সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। জাংকুক বিছানায় গা এলিয়ে দেয়। তে রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি গোসল করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর গোসল? সকাল আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাহিরে খাবেন? কি রান্না করছো? তে বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনছে। আর শুনবে না কেন? বড়লোক বাড়ির ছেলে, সব কিছু কি খাবে? তে কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। জাংকুক একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তে মাথায় একটা তলে পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে জাংকুকের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে জাংকুক বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে শোভিন ভেবে দেখবে। এখানে আসার প্রয়োজন নেই তোমার। আচ্ছা, উঠে খেয়ে নিন। ডিম ছিল 4টা। ডিমের ভুনা করেছি। আপনি কি সব খান নাকি শুধু মাংস?
এই তোমার কি মনে হয় বড়লোক মানুষ শুধু মাংস খায় নাকি? তারা কি ডিম খায় না? জাঙ্কুক ধমক দিয়ে কথাটা বলে। তে কেঁপে ওঠে। এই মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুঁচকে খাবার প্লেট সামনে দেয়। জাঙ্কুক খাওয়ার দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? তে দৌড়ে কিচেনে যায়, আরেকটা প্লেট থেকে ভাত এনে জাঙ্কুকের প্লেটে দেয়। জাঙ্কুক হা হয়ে দেখছে এটা, মাথা চাপড়ায় সে। এই কাকে বিয়ে করলো? এবার কিছুটা জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছো? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও, নিয়ে যাব। তে ধমক শুনে কেঁদে দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলেনি। জাঙ্কুক বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। তে তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় জিনের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে তে জাঙ্কুকের সাথেই থাকবে। সেও জানে না জাঙ্কুকের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। জাঙ্কুক তেকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10 সেট গেঞ্জি প্লাজো কিনে তে হা হয়ে সব দেখে শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমনই হয়। এসব তো আমার 5 বছরের জামা কাপড়, আর উনি এমন করে গরিবদের দান করলেও তো পারতো। গলায় ঠোঁটের স্পর্শ পেয়ে তে নড়ে চড়ে ওঠে। স্পর্শটা আরো গভীর হয়। এই সময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় তের। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে জাঙ্কুককে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12:40। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে জাঙ্কুক। জাঙ্কুক আর শোভিন এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা। সব কয়টা ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখে দেওয়া। জাঙ্কুক মা বাবার থেকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। জাঙ্কুক তেকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। তে একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়। কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? ওঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নিবে। আমাকে না বলে এভাবে কাছে আসবে না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো, মাথা ব্যথা করছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য আমি এখানে আনিনি। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো, আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দেব, তাই ওঠো, কথা বাড়িও না। তে ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। জাঙ্কুক ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত তের কোমরে রেখে গলায় কিস করে। তে কেঁপে ওঠে। সরে যেতে চাইলে জাঙ্কুক টেনে কাছে আনে। কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে। তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। এদিকে এসো। না, আমি সেটা বলিনি। আপনি এমন রেগে কথা বলছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দিব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাহিরে কখনো পা রাখবে না। তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জাঙ্কুক তেকে নিজের সাথে চেপে নেয়। এই সময় সম্পূর্ণভাবে অধিকার ফেলায় সে। জাঙ্কুকের হাতের উপর মাথা রেখে তে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নেই, বেশিরভাগই ছেলে কাজ করে। উঠে গোসল করে নাও। সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি। কোনো কিছু দরকার হলে নাম্বারে ফোন করে দিও। যা খেতে ইচ্ছে করবে কাজের লোক আছে, তাদের বলে দিবে। তে বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। তে অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? আপনি পাগল হয়ে গেছেন। আপনি কই যাবেন? যান, আমি আরো ঘুমাবো। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটে আসেনি, তাকে নিয়ে এত আয়োজন ভালো লাগে না। আমার ঠান্ডা লাগছে, পরে উঠবো। একটা কথাও না। জাঙ্কুক তের হাত ধরে টেনে উঠায়।
তে চোখ ছোট ছোট করে জাঙ্কুককে দেখে কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। জাঙ্কুক তেকে বের হতে দেখে ঘড়ি দেখে, বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ, এখন খাওয়া দাওয়া করো, যাও। আর ভার্সিটিতে যাওয়ার কথা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে ব্যাস। আর হ্যাঁ, আমি আর সবিন ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে, যাও খেয়ে নাও। আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। সবিন আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দেবে না, যতই আমার পরিচয় দেখ। আপনার এত কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। জাঙ্কুক কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তেকে। এমন রুম বন্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়েতে শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এই পাশ ওই পাশ করতে করতে দুপুর হয়ে যায়। জাঙ্কুক ফোন দিয়ে খাওয়ার কথা বলে, তারপর আবারও সময় যায় রুম এবং বেলকনি নিয়ে। বিকেলের রোদ, বেলকনিতে পড়লে তে বই নিয়ে পড়তে বসে। বাসায় থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টার সময় কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আছে, তবুও দরজা খুলছে না দেখে তে এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে ওঠে, ম্যাম, দরজার ওপাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগতেছে। কি আছে? দরজা খুলে দেখতে তো হয়। এমন শব্দ বিরক্ত লাগে আমার। আমাকে দেখতে দাও, কি আছে দেখি। কোনো দরকার হয়তো। ওই পাশে জাঙ্কুক স্যারের বাবা আছেন। স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে না আসতে দেই। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। দূর, কোথায় এসে পড়লাম আমি? ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, এসব আর সহ্য হচ্ছে না। আর 1.5 বছর। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাহিরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে বলবেন। আইসক্রিম আছে? জিসু অন্য শেফদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। তে বিরক্তি নিয়ে রুমে যায়। নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে। বাচ্চা নিবে তুমি, আর এখন শরীর খারাপ করতে যাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দেবে না। জাঙ্কুক তের দিকে তাকায়। মাত্র রুমে আসলো আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ জাঙ্কুক। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রেখেছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার ছিল? আপনার বাবা এসে ঘুরে গেল, সে সব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও, ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। তে জাঙ্কুকের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন সেটা ভাবছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে জাঙ্কুক জামা চেঞ্জ করে বের হয়। তের দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো, তোমার ভাইয়া কথা বলবে তোমার সাথে। ডাক্তার ফোন করেছিল, আজ রাত 10টায় অপারেশন করবে। পায়ের সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলনি কেন? ব্লাড চেঞ্জ করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি। 1.5 বছর তোমার ভাইয়া বাইরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে খুন করেননি তো? জাস্ট সেটা উল্টোপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, তো তোমার ভাই আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? তে চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, আসলে ঠিক বলেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে তে তার ভাইয়ের সাথে কথা বলে, তারপর মুখটা অন্য পাশ দিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের ল্যাপটপের কাজ শেষ হলে তের কম্বলের নিচে ঢুকে তে শরীরে হাত দেয়। তে প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। জাঙ্কুকের দিকে ঘুরে বুকে মাথা রাখে। জাঙ্কুক গলায় কানে কিস করা শুরু করে। তে জাঙ্কুককে খামচে ধরে। জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়, গলায় মুখ দিয়ে বলে,
আমি যে কোনো সময় কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থেকো। বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যাস করে নাও এখন থেকে। আপনাকে একটা কথা বলি। জাঙ্কুক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলো। বাচ্চা তো হসপিটালও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছে না থাকে। কিন্তু এমন ভাবে কেমন দেখায় না। জাঙ্কুক আর কথা বলে না, তের ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। তেও নিস্তেজ হয়ে যায় জাঙ্কুকের কাছে। বেশ কিছু সময় পর জাঙ্কুক তের কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তার খুব ঘুম পাচ্ছে। তের দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও তের বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। তের চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে। বোঝার চেষ্টা করে বাহিরে কি হচ্ছে। পাশে জাঙ্কুক নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে উকি দেয়, সেখানেও নেই দেখে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্তি নিয়ে বসে পড়ে। জাঙ্কুক বাবা মার সাথে চিৎকার চেঁচামেচি করছে। আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব বলিনি, তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। সবিনের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলেছিস? সবিন মুখটা ছোট করে নেয়। ভেবেছিল জাঙ্কুকের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন জাঙ্কুক এমন চুক্তি করে থাকবে না। কিন্তু উল্টো এখন জাঙ্কুক এই বাড়িতে তার মা বাবাকে ঢুকতে দিচ্ছে না। জাঙ্কুক সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ তের খাবার নিয়ে এবং জিসুকে রুমে আসতে বলে। জাঙ্কুক রুমে এসে তের দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কোথা থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়ছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো, খাবার খাবে। বাহিরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রেখেছেন কেন? দরকার ছিল। তে মুখ ভেঙ্গায়। জাঙ্কুক সেদিকে তাকিয়ে চোখ গরম করে। তে একটা বালিশ করে নিয়ে জাঙ্কুককে পরখ করে। জাঙ্কুককে দেখতে বেশ ভালোই লাগছে। ইস, মারাত্মক আকৃষ্ট করবে তার সব কিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। তের তাকানো দেখে জাঙ্কুক নড়ে চড়ে বসে। ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, ওঠোনি? জোহর থেকে নামাজ পড়বে, কোনো কৈফত শুনবো না। যাও হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবে? জাঙ্কুক তের চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। তে উঠে হাত ধুয়ে খেতে বসে। জাঙ্কুক নিজেও খেয়ে নেয়। তে খেতে খেতে বিড়বিড় করে, ইস, এত কেয়ার! হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখী হবে। কিন্তু উনি তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনো পৃথিবীতে আসেনি, তাকে নিয়ে এত আদর। তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে? এই মানুষটাকে সারা জীবন সঙ্গে করে কে না পেতে চাইবে? বিড়বিড় না করে খেয়ে নাও আর পড়াশোনা ঠিক মতো করো। একজন টিচার তোমাকে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে। শুনুন, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দিন না। আপনার তো অনেক টাকা, মাত্র একটা খাবো, বেশি না। বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কেন মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, আমি এনে দিব। দিবেন তো? নাকি তখন বলবেন যে তে সব কিছু কিন্তু লিমিট আছে, হয় আইসক্রিম নয়তো যা চাই তাই দিতে হবে, কোনো মানা শুনবো না। জাঙ্কুক তের প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তলে দিয়ে তের হাত মুছে দেয়। মুখ মুছে দিয়ে বলে, কি চাই তাড়াতাড়ি বলো, আমার অফিস আছে। ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব, তাই নির্দ্বিধায় বলতে পারো। আপনার ঠোঁটে চুমু দেই। জাঙ্কুক থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে জাঙ্কুক, তারপর তের ঠোঁটে আলতো করে কিস করে উঠে যায়। তে হাত টেনে ধরে, এভাবে না, আসেন আমি নেব। আমার সময় নেই, ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবে, তারপর ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। যান, বেয়াদব লোক একটা।
জাংকুক বিরক্তি নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে এবং তেকে পড়িয়ে বাসায় চলে যায়। তে এরপর ফোন নিয়ে জিনের সাথে কথা বলে। বিকালে তের বেশ বমি বমি পায় এবং তে আতঙ্কে থাকে। বাচ্চা চলে আসলো না তো। এদিকে কাজের বুয়া বুঝতে পারে তে হয়তো প্রেগনেন্ট। জাংকুক এসে তের খুব ভালো যত্ন নেয়। আজ আপনি তো অনেক খুশি, বাবা হতে যাচ্ছেন। 2 মাসে বাইরের আলো দেখিনি। আজকে একটু ঘুরতে নিয়ে যাবেন না? নয়তো আপনার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট? কি আবল তাবল বলছো? একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তারপর বলে উঠল জাংকুক, ঘুরতে নিয়ে যাব, চলো। তে খুশি হয়ে যায়। জাংকুকের থেকে আর কিছু জানতে চায় না। জাংকুক অনেক সময় নিয়ে তেকে ঘুরিয়ে সব দেখায়, কারণ সে জানে আর তে বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেক আপ করার জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে দুজন। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর জাংকুক ফলমূল কেটে তেকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে তেকে ঘুমাতে বলে। অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। তে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছেন? আজ থেকে এখানে তো থাকার প্রয়োজন নেই আমার। দরজা খোলা রেখে ঘুমাও। আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে নিও। অদ্ভুত, আমার কাছে থাকেন না প্লিজ। এমন করছেন কেন? একই বিছানা থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগন্যান্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হবে। জাংকুক রুম থেকে চলে গেলে তে বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সব কিছু বিরক্ত লাগছিল। এভাবে সময় পার হবে কেমন করে? জাংকুক কি তাকে সত্যি যুক্তি শেষ হলে তাড়িয়ে দেবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সব কিছু কল্পনা করতে মাথা চাড়া দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে জাংকুক একবার তের রুমে এসে তেকে দেখে যায়। ফজরের সময় উঠে তেকে ডেকে দেয় নামাজের জন্য। নামাজ শেষ হলে জাংকুক তের জন্য ফল ফ্রুট কেটে দেয় এবং তেকে নিজের হাতে খাইয়ে দেয়। কিন্তু তে এসব কিছুই হজম করতে পারেনি, সাথে সাথে বমি করে সব ফেলে দিয়েছে। অতঃপর জাংকুক তের জন্য এক বাটা আচার নিয়ে আসে। তে মুহূর্তেই অর্ধেক বাটার আচার শেষ করে দেয়। তের এই কাণ্ড দেখে জাংকুক বয়মটা নিয়ে নেয়। দেখেছো বাবু, তোমার বাবা কতটা পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার চিনি নিয়ে গেল, দেখছো? বড় হয়ে তোমার বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। তে রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। জাংকুক মনে মনে হাসে কিছুক্ষণ। উঠে তের কাছে যায়। তের মাথা নিজের কোলে নিয়ে চুলে বিলে দিয়ে দেয়। তে চোখ খুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আর একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো আমার কাছে বাচ্চার মূল্য অনেক। আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা আপনাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে। হারিয়ে ফেলা তো আবার আমার স্বভাব মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না জাংকুক? বাসি তো, বাসবো না কেন? তে উঠতে চাইলে জাংকুক বাধা দেয়। জাংকুক নিজেই তের সাথে শুয়ে পড়ে। তে জাংকুকের বুকের সাথে নিজেকে চেপে নেয়। জাংকুক জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ? বুকের মধ্যে কি ঢুকে যাবে? নিন, বুকের মধ্যে আগলে রাখলে আমার কোনো সমস্যা নেই। আপনাকে পাওয়ার জন্য আপনার বুকের মধ্যে যেতে আমার কোনো সমস্যা নেই। তে আমাকে ভালোবেসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিচ্ছু পাবে না। আমি আপনার ওয়াইফ। আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিয়েন। তে বিড়বিড় করে সেটা বলতে থাকে। এক সময় ঘুমিয়ে যায়। জাংকুক উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। তে আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করেনি তারা। 3 মেয়ে ও 2জন ছেলে বসে আছে। তার মধ্যে জাংকুক একজন। গল্পের মাঝে একটা মেয়ে বলে ওঠে, ভাবের ছবি দেখালি না যে, এমন লুকিয়ে রাখছিস কেন? বিয়ের কথা তোদের কি বললো? সবিন,
সবার সাথে আড্ডা দিয়ে জাংকুক 10টার পর বাসায় আসে। জাংকুক রুমে গিয়ে বেলকনিতে চোখ দেয়। তে গালে হাত দিয়ে বই পড়ছে। তেকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে তের কাছে যায়। তে মাথা না উঠিয়ে বলে, আজ আপনার এত লেট হলো যে? বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, আপনার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। জাংকুক যাওয়ার জন্য পা বাড়ালে তে হাত ধরে আটকিয়ে দেয়। উঠে জাংকুকের গলা জড়িয়ে ধরে, গলায় গালে কপালে কিস করে। জাংকুক অবাক হয়ে যায় তের কাণ্ড দেখে। শেষে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? আপনার বাবু বলেছে যে মাম্মাম বাবাইয়ের থেকে তুমি আদর নাও না কেন? তুমি বাবাইয়ের থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তোমার মতোই এসব বলবে। আল্লাহ আর কোনো মেয়ে পায়নি, তোমাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। যান, আপনার বাড়ি থাকবো না। জাংকুকের বুকটা ধুক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না। আর তে মুখে নিয়েছে। জাংকুক তেকে টেনে বুকের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খবরদার, একদম এসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দিব না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে সারাক্ষণ নাচেন, আমার দিকে তো কেউ নজরই দেয় না। দিলাম তো। জাংকুক তের কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেল আরো 8 মাস। তে ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। জাংকুক তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তের 10 মাসে পড়েছে। জাংকুক বলে দিয়েছে এই মাসের মধ্যেই নরমালে বেবি হবে, না হলে সিজার করতে হবে। জাংকুক তাড়াতাড়ি তের কাছে আসে। তের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি জাংকুক, আপনাকে হারিয়ে ফেলবো আমি। বাজে স্বপ্ন দেখেছো? স্বপ্ন তো স্বপ্নই, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আপনি এতটা অভিমানী যে আমি আপনার অভিমানে মিশে গেছি। ভালোবাসেন না এক বিন্দু। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এইসব বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কেন জাংকুক? একটু ভালোবাসা দিলে কি হবে? উফ তে, তোমাকে বলছি না চুক্তি শেষ, তুমি এখান থেকে বিদায় নেবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করছে, মরে যেতে ইচ্ছে করছে। তে, বলছি না এসব কথা কখনো মুখে নিবে না। কিছু হবে না, আমি আছি তো। জাংকুক একটা ধমক দেয়। তে চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বললে, আমাকে একটু পানি দিন, পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগছে না কিছু, ঘুমাতেও পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ওয়েট, নড়াচড়া করানো বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তো আপনার কিছু আসে যায় না। বাচ্চা তো আপনার জন্য সব অসহ্য। উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে যেন আমি মরে যাই। দোয়া করেন। এসব আর ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমি কথা বললে সেটা বেশি হয়ে যায়। সত্য কথা বলা হয় না সেজন্য। তে আর কোনো কথা বলে না, জাংকুকের থেকে মুখ ফিরিয়ে নেয়। জাংকুক তেকে পানি খাওয়ায়, তারপর ডাক্তারের সাথে কথা বলে কিছুক্ষণ ফোন রেখে তের কাছে আসে। রেডি হতে বলে, হসপিটালে নিয়ে যাবে সেই কারণে। তেও আর কিছু বলে না। জাংকুক যা বলে তাই শুনতে হয় তাকে। তাই এটা নিয়ে কথা না বাড়ানো ভালো। পেটে হাত দিয়ে তে ছটফট করতে থাকে। এই ব্যথা আর সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হসপিটালে পৌঁছে যায় তারা। তেকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। জাংকুক বাইরে পায়চারি করতে থাকে। ভীষণ ভয় লাগছে তার। কিছুক্ষণ পর ডাক্তার এসে সুখবরটি জানায় তার ছেলে হয়েছে। মাশাআল্লাহ, আমার ছেলে একদম আমার মতো হয়েছে। জাংকুকের কথা শুনে শোভিন হালকা হাসে। শোভিন জাংকুকের থেকে বাচ্চাটাকে নিয়ে জাংকুককে তের কাছে যেতে বলে। জাংকুক গিয়ে দেখে তের হাতে স্যালাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে তে? কই কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা আপনার হয়নি জাংকুক। আমার কষ্ট হচ্ছে। আর মাত্র কয়টা মাস, তারপর আপনার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে।
ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনে সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে জানো না। নিয়ে আসুন। আপনার মতো হলেও আপনার মতো মন মানসিকতার যেন না হয়, তাহলে জানি না কত মানুষের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, দিন কাটাতে হবে। আপনি বড়ই পাষাণ জাংকুক, ভুলে যাবে না। টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো, টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। তে বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। জাংকুক নিজেও বিরক্তিকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে তের হাতের উপর শুয়ে দেয়। তের দিকে তাকিয়ে আদরে গলায় বলে, আমার তেকুককে খাইয়ে দাও, তারপর রেস্ট নিও। বিকালে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত, সারা রাত তো ঘুমাতে পারোনি। তেকুক? হ্যাঁ, আমার ছেলের নাম তেকুক। ছেলের নামও ঠিক করা হয়েছে। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুজনের। বিকালে তেকে জাংকুক বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় তে শুয়ে তেকুকের মুখের দিকে তাকিয়েছিল। তখন জাংকুক বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না, কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য তেকুক কষ্ট পাবে। তাই এখন থেকে ওর থেকে দূরে থাকো। আপনার মুখে এসব ছাড়া আর কিচ্ছু নেই। সবসময় যাওয়া যাওয়া করে মাথা চিবিয়ে খাচ্ছেন আমার। জাংকুক রেগে একটা ঝাড়ি মারে। তে মুখ ভেঙচি দিয়ে অন্যদিক হয়ে শুয়ে পড়ে। সারাদিন তেকুকের সাথে দুষ্টুমি করা জাংকুকের মূল কাজ। তেকে কাছেও ঘেঁষতে দেয় না ঠিক মতো। শুধু খাওয়ানোর সময় তে, বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সব জাংকুক একাই করে। তে সব দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে। চোখের সামনে ছেলেকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। তেকুকের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে এখন বাবার কাছে যেতে পারে। প্রথম বলি বাবা দিয়ে শুরু হয়েছে তার। দুপুর 3টা। তে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়, একবার মেঝেতে চোখ দেয়। তেকুক তার বাবার সাথে কোলে হাসাহাসি করছে। তে জিনকে কল দেয়। জিনের সাথে কথা বলে ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। জাংকুক তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে আসে। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। জাংকুক, আপনার প্রতি আমার আর মায়া বাড়িয়ে না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। আপনাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালোতে। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। আপনার থেকে একটা জিনিস চাইলে দিবেন? আসলে মূল্যবান কিছু না, আপনার কাছে সামান্য সেটা। সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নিব। রাত 11টা। জাংকুক শুয়ে ফেসবুক স্ক্রল করছে। তেকুককে অন্য পাশে দিয়ে জাংকুকের কাছ ঘেঁষে শুয়ে পড়ে। জাংকুক উঠতে গেলে তে বাধা দেয়। জাংকুকের বুকে হাত রেখে বলে, তখন আপনার থেকে কিছু চেয়েছিলাম মনে আছে? এখন আমি চেয়ে নেই। না করতেই পারবেন না, আগে প্রমিস করেন। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর তেকে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো, কি চাও দেব। এত প্রমিস করতে হবে না, আমি কথা দিয়ে কথা রাখি। না, প্রমিস করুন। জাংকুক দাঁতে দাঁত চেপে তের কথা মতো প্রমিস করে। তে এবার জাংকুকের খালি বুকে নাক ঘেঁষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস আপনার সঙ্গ চাই আমি। আপনার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, আপনার আদর নিতে চাই। এটা কি রাখবেন না? হঠাৎ এমন চাওয়া, শেষ চাওয়া। জাংকুক টেনে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে হালকা হেসে জাংকুকের সাথে তাল মিলায়। জাংকুক আদরে মেখে দেয় তেকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে জাংকুক ঘন্টা 2-এর জন্য বাহিরে যায়। তে এই সুযোগ কাজে লাগিয়ে সবিনের রুমে যায়। আজ সে জাংকুকের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। সবিনের রুমে গিয়ে সোফায় বসে এই প্রথম সে সবিনের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। তে সালাম দিয়ে বলে, জাংকুকের অতীত সম্পর্কে জানতে চাই আমি। কেন ও মেয়েদেরকে ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল,
তবুও ওর মন জয় করতে পারিনি আমি। এসবের কারণ কি? সবিন হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে তাহলে তো ভালো হবে, তাই বলতে শুরু করে। শুরুটা আরো 10 বছর আগের। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে জাংকুক। মেয়েটাও কম না, দুজন দুজনকে অনেক ভালোবাসতো। জাংকুকের পরিবার এসব বিষয়ে সবকিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। পড়াশোনার সব খরচ জাংকুক বহন করে। সব ভালোই চলছিল, সমস্যা হয় অন্য জায়গায়। জাংকুকের জিএফ যখন মেডিকেল এক্সাম দিয়েছিল তখন আরেকটা ছেলে ছিল, সে প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায় এবং একসময় জাংকুককে না জানিয়ে মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। জাংকুক এত ভালোবাসার পরও মেয়েটার ভালোবাসা পেল না। আস্তে আস্তে জাংকুক একা হয়ে যায়। মেয়েদেরকে সে সহ্য করতে পারে না। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা দুজন থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্বর সুযোগ কাজে লাগালো কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটা কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে। জাংকুক এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়, তাই সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে। কারণ এতে বাচ্চাটা তো তার রক্তের হবে, রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তো তুমি জানো, সংক্ষিপ্ত করে বললাম। এখন জাংকুক আসবে, নিজের রুমে যাও। আচ্ছা আপনি বলুন, তাইকুককে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো ওর মা। একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? আমি অনেক বলেছি ওকে, কিন্তু ও মানতে নারাজ। সংসার ও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলছি তোমাকে, সেটা জানার পর অবশ্য আমি অবাক হয়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসে, অভিমানে মিশে আছো তুমি। ওর অভিমানে তুমি মিশে আছো। তোমার প্রতি ওর অনেক অভিমান। জাংকুক আমার কাছে কি বলেছে জানো? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছো। এটা ওর খারাপ লাগে। ও ভাবে তুমিও বেইমান। মানে আমি বেইমানের কি করলাম? আর টাকার লোভ জাংকুক আমাকে দেখিয়েছে সুযোগ বুঝে। আমি বিপদে ছিলাম, সেজন্য সেটা কাজে লাগিয়েছি। আর এখন আমার তো সবটা ও তাই ভাবে, বলে বাচ্চাকে রেখে দিতে মায়া হবে না। কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? বাবা মা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম আমি নাকি? জাংকুক এটা বুঝতে চায় না। তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো, 2টা মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। তে কিছু বলতে যাবে, তার আগে গাড়ির আওয়াজ পায়, দৌড়ে নিজের রুমে যায়। জাংকুক এখন বাড়ি আসছে। তে চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। জাংকুক বিকেলে কাজে নিয়ে এসে 3-4 জনকে একসাথে করে তারপর বিয়েটা কমপ্লিট করেছিল। তে তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিল। সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা। কিন্তু এতেও লাভ নেই। চুক্তি হিসাবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তিতে আরও লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে তে চুপচাপ তেকুকের পাশে শুয়ে পড়ে। তের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। তে পুরো কুসকে বলে, বাপের কিছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য। কিন্তু না, উনি বাপ পাগল। এরই মধ্যে জাংকুকও চলে আসে। তে হুট করে বলে ওঠে, জাংকুক ভালোবাসে না ভাই? জাংকুক কোনো উত্তর দেয় না, সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাতে খাবার খেয়ে দুজনে শুয়ে পড়ে। জাংকুক চোখ বন্ধ করেছিল। তে জাংকুকের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়। ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটা ছুঁয়ে নেয়। রেগে মিছিয়ে জাংকুককে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র জাংকুক চোখ খুলে লাফিয়ে ওঠে। জাংকুক অবাক হয়ে বলে, তে তুমি ওকে খুন করতে চাচ্ছ? এতদিন কার সব বাড়িতে পুষে রেখেছি আমি। বাহ, আসলেই মেয়েরা বেইমান। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে সেই ব্যক্তিকে আর দেখে না তারা, যে তাকে সফল হতে সাহায্য করেছে। আপনি আমাকে ভুল বোঝেন, আমি তো জাস্ট মজা করছিলাম। থাক, আর এসব নাটক করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না আমি।
আমি তোমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের কাছে রাখবো, নিজের জন্য, তেকুকের জন্য না, আমার জন্য। কিন্তু না, কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত আর নেব না। 2 মাস সময় আছে তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি তোমার ভাইকে শেষ করতে সময় নিব না। তে কেঁদে দেয়। কেন মজা করতে গেলে সেটা ভেবে এখন নিজেরই রাগ ওঠে। জাঙ্কুক তেকুককে নিজের সাথে চেপে ধরে। তার তেকুককে মেরে ফেলবে না তো? ভয় তার মন জেঁকে বসেছে। তে জাঙ্কুকের পাশে গেলে জাঙ্কুক রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা একদম করবে না, করো না। ঘৃণা করে আমি তোমাকে, তোমার মতো মেয়েদেরকে। আমার থেকে দূরে থাকো। তেকুককে মাঝখানে দাও, নয়তো কি করে ভাবতেও পারবে না। প্লিজ রেগে থেকো না। আর এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবু এমন করে আছো কেন? আমার কথা শোনো। কথা কানে যায়নি? জিন কি দেশে ফিরতে চায়, নাকি পার্মানেন্ট ভাবে ওখানে থাকার ব্যবস্থা করে দেবো? কোনটা? তে ছোট ছোট চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এত জেদি কেন উনি? একটু ওকে বুঝতে চায় না। তে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। তেকুক এখন পুরোপুরি বাবার ভক্ত। মা ছাড়া ও এখন থাকতে পারবে। কেটে গেছে এর মাঝে 2 মাস। তে রাতে শুয়ে আছে। তের বুক ধড়ফড় করা শুরু হয়েছে। জাঙ্কুক নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে সারা জীবনের জন্য। এইসব ভাবনার মাঝে জাঙ্কুক এসে বলে, গাড়ি চলে এসেছে আর জিন দেশে আসবে আজ। রেডি হয়েছো? এখন চলো এগিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে তেকুকের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। তে জাঙ্কুকের পায়ে পড়ে যায়। তার জাঙ্কুকের ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু তেকুককে ছাড়া সে কিভাবে থাকবে? তেকুকের তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তাই দাসী হয়েও তে থাকতে চায়। আমি মা বাবার সাথে থাকবো। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও। যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আপনি এত পাষাণ কেন? প্লিজ আমাকে দয়া করুন, রেখে দিন আপনার কাছে। আমি তেকুকের মা। ছোট তেকুক এসব দেখে কেঁদে দেয়। তে জাঙ্কুকের পা ছেড়ে উঠে তেকুককে করে নিতে চায়, কিন্তু জাঙ্কুক সরে যায়। অতিরিক্ত চিন্তায় তে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। সেই অবস্থায় তাকে জাঙ্কুক গাড়িতে উঠিয়ে দেয়। তারপর নিজে এসে তেকে রেখে যায়। তে এখনো কেঁদে যাচ্ছে। কই থেকে কি হয়ে গেল? জাঙ্কুক এতটা জেদি বুঝে উঠতে পারেনি সে। জিন বারবার ফোন দিচ্ছে তের কাছে। তে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। জিন চলে এসেছে বাংলাদেশে। তে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে জাঙ্কুক, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। মেয়েটা তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। তেকুক কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? তুই আসলেই পাষাণ। মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করেনি। আমিও এক সময় কারো পায়ে পড়েছিলাম, তো এখন সে ফিরেও তাকায়নি। তাই আমার কাছে এসব নাটক মনে হয়। সবিন রেখে সেখান থেকে উঠে যায়। সব কিছু তার কাছে অসহ্য লাগছে। জাঙ্কুক এমন এক রোখা দেখে বিরক্ত হয়। জিন বাসায় ফিরে রাত 3টার পর। তে ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। তার পেটে বেড়ে উঠতেছে আরো একটি প্রাণ। অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেও কখনো বিয়ে করতে চায় না আর। পরের দিন সকালে তে ভয়ে ভয়ে জিনকে সব খুলে বলে। তারপর 3 মাস জিন তের সাথে কথা বলেনি। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। জিনও বিয়ে করে। সুন্দরভাবে কেটে যায় সবার সময়। আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোর বাবা যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে। তুই আমার সব সোনা। তে ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরো সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না। এভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। সেই সময় এসেছে কি, যে সময় আবার মুখোমুখি হতে হবে তাদের। তে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। পাশে জাঙ্কুক ছিল। তে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও। রুমের লাইট জ্বালিয়ে তের দিকে তাকায়। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। জাঙ্কুক তের পাশে গিয়ে জড়িয়ে ধরে। তে 2 হাতে জাঙ্কুককে খামচে ধরে।
জাঙ্কুক অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার, এত ভয় পাচ্ছ কেন? দেখো কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, কাঁদছো কেন? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডে আছে, আর এখন রাত। ঘড়িতে কয়েকবার চোখ বোলায়। বেশ কিছুক্ষণ জাঙ্কুককে পরখ করে সে, তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার তে জাঙ্কুকের একদম কাছে গিয়ে বলে, জাঙ্কুক, আমাকে ছেড়ে দিবেন না তো? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তেকুকের জন্য হলো আমাকে রেখে দিন প্লিজ। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে আপনাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও তুমি, জানো না? সরি কালকের জন্য। তেকুকের ঘুম ভেঙে যাবে, কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? সত্যি করে বলুন, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আপনার মতো আমাকে কে আগলে রাখবে? আমি অসহায় ছিলাম জাঙ্কুক, সেজন্য আপনার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন না প্লিজ। আমি আপনার ওয়াইফ, শুধু চুক্তির না। আচ্ছা সেসব নিয়ে কাল কথা বলি, এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করছে, সকালে আবার অফিসে যেতে হবে। পানি খেয়ে ঘুমাও। স্বপ্ন দেখেছো, স্বপ্ন কখনো সত্যি হয় না। আপনি সত্যিই ভালো না জাঙ্কুক, আমাকে একটু বুঝতে চান না। আপনাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়ব। তেকুকের জন্মটা ভুল ছিল। আপনি আমাকে এতটা মাসেও চিনলেন না, সেই একই কথা। এমনি এমনি জন্ম দেওনি, তার বিনিময়ে তোমার ভাইয়ের চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর কি চাই? আপনাকে চাই, তেকুকে চাই। আপনার ভালোবাসা নিয়ে একসাথে সারাটা জীবন কাটাতে চাই, থাকতে চাই, বাঁচতে চাই। জাঙ্কুক তের কথায় কান না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে। তে কিছুক্ষণ বসে থাকে, তেকুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাঙ্কুক লাইট অফ করে অন্ধকারে তের মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে, বুঝতে পেরেছে। এত ভয় না পেলে এভাবে চিৎকার করতো না। সে তো জানে তে টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে, সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব ভোরে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে জিন চলে এসেছে। জাঙ্কুক জিনের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে জাঙ্কুকের বাড়ি সবাই চলে আসে। তেকুকের কান্নার শব্দে তের ঘুম ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। তেকুকের দিকে তাকায়। তেকুক তার বুকে বারবার মুখ ঘষে। তেকুককে বুকে টেনে নেয়, তেকুককে খাওয়াতে থাকে। হুট করে জাঙ্কুক ভিতরে প্রবেশ করে। তে থতমত খেয়ে শরীরের কাপড় ঠিক করে। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেল, একটু উঠবেন প্লিজ? আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। তে উঠে ফ্রেশ হয়ে তেকুককে কোলে নিয়ে বাহিরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা মনে হয়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। জিন এসে হেসে বলে, কেমন আছিস? সেই সকাল এসেছি, আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া, তুমি এখানে কি করছো? বাহ, আমার বোনের বিয়ে, আর আমি থাকবো না? ভাইকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলছিস, এখন আসলাম তাও ভালো লাগে না বুঝি? সেটা বলিনি ভাইয়া, সরি ভাইয়া। তে কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। তে হাবলার মতো সব দেখে শেষে উপায় না পেয়ে বলেই বসে, হচ্ছেটা কি এখানে? আমাকে কি বলা যাবে না? কেউ কিছু বলছে না কেন? আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না, ছাড়ুন আমাকে। আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে। এভাবে কেঁদে মেকআপ নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দিব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার তেকুকের মা হয়ে। জাঙ্কুকের কথা শুনে তে অবাক হয়ে যায়। তে সবার সামনে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখে আসতে আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মাঝে। মানুষটা আজ তাকে আপন করেছে, ভাবতেই যেন আকাশে উঠছে। রাত 10টায় সবার খাওয়া দাওয়া করার সময় ড্রয়িং রুমে হাজির হয়। তে নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। জাঙ্কুক ভুরু কুচকে তাকায় তের দিকে। বেসিনে দেখা দিলে তে সেখানে দৌড়ে যায়। গড় গড় করে বমি করে দেয় তে।
কদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে তখন সেন্সলেস হয়ে পড়ে। জাঙ্কুক হাত ধুয়ে তের কাছে দৌড়ে আসে, সোফায় শুয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসে এবং সে সুখবর জানায় দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছে। রাত 11টার সময় তে আর জাঙ্কুকের রুমে। আচ্ছা, এত কিছু হলো যে কিভাবে সবটা আমাকে বলুন। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আর আমি তো এসবে কিছুই জানতাম না। এমনকি কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি। তেকুকের জন্মের পর পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না। তেকুকের খেয়াল রাখতে সবসময়, আমার খেয়াল রাখতে, সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখনই তোমার ভাইয়াকে সবটা বলে দিই। প্রথমে উনি রাগ করলো, পরে সবটা মেনে নেয়। আর বাবা মাকে কালকে সবটা বলি। আজ নতুন করে বিয়ে করলাম কারণ চুক্তি হিসাবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। আর আমার অনুমতি ছাড়াই তুমি দ্বিতীয় বেবি নিলে। তেকুকের বয়স মাত্র 8 মাস। তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলে না, মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আরেকটা ধরে। ধর ব্যাং, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছে। জানতো ঘুমান, একদম আমার কাছে আসবেন না। আমি নতুন করে বিয়ে করব। আপনার মতো কাউকে চাই না আমার। অসভ্য লোক। আমি অসভ্য? তাহলে অসভ্য হই একটু, কি বলো? জাঙ্কুক তের কোমর জড়িয়ে কথাটা বলে। তে লাফাতে শুরু করে। জাঙ্কুক আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। তের গলায় পরপর কয়েকটা কিস করে। তে ধাক্কা দিলে জাঙ্কুক কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু তেকে ছাড়ে না। ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরো একটা বাচ্চা নিবে চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম কাম। এই না, ছাড়ুন। আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখুন, আমার চোখ বন্ধ হয়ে আসছে। আপনি কি বলছেন? শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। তেকো ঘুম থেকে জেগে যাবে। ছাড়ুন তো, পালাতে চাচ্ছ? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক খিলখিল করে হেসে ওঠে। তে নিজেও হেসে ফেলে। জাঙ্কুক তেকে কোলে নেয়। বেডে গিয়ে লাইট অফ করে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি। তৃতীয় কাউকে চাই না আর। তোমাকে শেষ পর্যন্ত রেখে দিব। ভালোবেসে সব সময় পাশে রব। তুমি আমার শেষ প্রিয়। তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুমি আমার শেষ ভালোবাসা। আমিও ভালোবাসি আপনাকে, তেকুকের বাবা। ভালোবাসতে চাই দ্বিতীয় বাবুর আব্বুকে সারাটা জীবন। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করতে চাই। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে।